হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এনএমজিএনএম নার্সিং ইন্টার্ন 2024, যেটা তোমাদের কন্ডাক্ট হতে চলেছে 14/7/2024 অর্থাৎ জুলাই মাসের 14 তারিখে। সেই এক্সামের জন্যই আজকে আমরা একটা কোয়েশ্চেন সেট ডিসকাস করব। এর আগের ভিডিওতেও আমি তোমাদের সাথে একটা কোয়েশ্চেন সেট ডিসকাস করেছি, যেখানে টোটাল 40টা কোয়েশ্চেন ছিল লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে। এই সেটেও তোমরা 40টা কোয়েশ্চেন পাবে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে। অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্ট করে যে এই 40-এর মধ্যে তোমরা কত পেলে, কোন কোন জায়গায় কোন কোন টপিকে লাইফ সায়েন্স হোক বা ফিজিক্যাল সায়েন্স হোক তোমাদের প্রবলেম হলো, আর কোন কোন জায়গাগুলো তোমাদের ফুললি প্রিপেয়ার্ড হয়ে গেছে। ওকে, তো চলো টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর অবশ্যই এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষায় যেমন ধরনের কোয়েশ্চেন আসবে, যেমন লেভেলে, সেই রকমেরই কোয়েশ্চেন এখানে রয়েছে। তো তোমরা চেষ্টা করবে কোয়েশ্চেনগুলো ভালো করে করার। আগে কোয়েশ্চেন সবসময় ভালো করে পড়বে, কারণ কোয়েশ্চেন অনেক সময় থাকে যে কোন অপশনটা সঠিক নয়। তো আমরা কী করি, ডাইরেক্টলি অপশন দেখে আনসার করতে শুরু করে দিই। তো সেটা তো নয়, প্রথমে কোয়েশ্চেন সবসময় ভালো করে পড়বে অ্যান্ড দেন তোমরা কিন্তু আনসার করবে। তো চলো স্টার্ট করা যাক। দেখে নাও ফার্স্ট কোশ্চেনে কী রয়েছে। প্রথম কোশ্চেনে এখানে বলা রয়েছে কি 1 গ্রাম মোল গ্লুকোজ বলতে বোঝায় 1 গ্রাম মোল গ্লুকোজ। তো প্রথমত আমাদের গ্লুকোজের সংকেত জানতে হবে, যেটা হচ্ছে C6H12O6। ঠিক আছে, C6H12O6। এবার 1 গ্রাম মোল গ্লুকোজ বলতে বোঝায় 180 গ্রাম গ্লুকোজ। তো এখানে অপশন ডি হবে কারেক্ট। কিন্তু কি করে হলো দেখো, তোমরা ডাইরেক্টলি কিন্তু এখান থেকে নিজে থেকেও বের করতে পারবে। সংকেত হচ্ছে C6H12O6, সেখান থেকে আমরা জানতে পারি কার্বনের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 12, হাইড্রোজেনের হচ্ছে 1, আর অক্সিজেনের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 16। ঠিক আছে, তার মানে এখানে 6টা কার্বন রয়েছে, মানে 6 12 72, 12টা রয়েছে হাইড্রোজেন, তার মানে 12 একে 12, আর 6টা রয়েছে অক্সিজেন, তার মানে 6 16 কত হচ্ছে 96, 96। তাহলে এই কটা যদি তোমরা যোগ করো তাহলে তোমরা পাবে কত 180। তাই জন্য এখানে অপশন ডি হয়েছে কারেক্ট, 180 গ্রাম। নেক্সট কোশ্চেন দেখো 2 নম্বর কী রয়েছে। কোন প্রাণীর শ্বাসঙ্গ হলো বুকলাং? বুকলাং কোন প্রাণীর শ্বাসঙ্গ? অপশনস দেখে নাও, বিছে, কেন্ন, মাকড়সা আর চিংড়ি। তো বুকলাং কার শ্বাসঙ্গ? বুকলাং হচ্ছে মাকড়সার শ্বাসঙ্গ। অপশন সি হবে কারেক্ট আনসার। অনেকে বুকগিল আর বুকলাংয়ের মধ্যে গুলিয়ে ফেলে। তো বুকগিল হচ্ছে চিংড়ির ক্ষেত্রে, ঠিক আছে, বুকগিল হচ্ছে চিংড়ির ক্ষেত্রে। কীভাবে তোমরা মনে রাখবে দেখো, গিল, গিল মানে হচ্ছে ফুলকা। তো ফুলকা অবশ্যই কার থাকবে? যারা জলে থাকে তাদের থাকবে। তো চিংড়ি যেহেতু জলে থাকে, তোমরা মনে রাখবে চিংড়ি ক্ষেত্রে হবে বুকগিল, আর মাকড়সা, কাঁকড়া, বিছে এগুলো হবে বুকলাং। তো অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। লেটস সি দ্য নেক্সট কোয়েশ্চেন। দেখো কি রয়েছে। কোন অঙ্গ বেশি ব্যবহৃত হলে সুগঠিত হয়? কোনো অঙ্গ বেশি ব্যবহৃত হলে সুগঠিত হয়, আর ব্যবহৃত না হলে ধীরে ধীরে বিলুপ্ত হয়। এটি কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? অপশানস রয়েছে জার্মপ্লাজমবাদ, ল্যামার্কবাদ, প্রাকৃতিক নির্বাচনবাদ আর বায়োজেনেটিক ল। তো এটা হচ্ছে কার সূত্র? এটা হচ্ছে ল্যামার্কের সূত্র। ল্যামার্কের সূত্র বা ল্যামার্কের যে তত্ত্ব, সেখানে আমরা কি পেয়েছি? অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র। তো এখানে সেটারই ডেফিনেশন দেওয়া ছিল, সেই জন্য অপশন বি হয়ে গেল কারেক্ট, ল্যামার্কবাদ। এরপরের অপশনটা দেখো কী রয়েছে, প্রাকৃতিক নির্বাচনবাদ। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, প্রাকৃতিক নির্বাচনবাদ হোক বা যোগ্যতমের উদ্বর্তন হোক, এগুলো হচ্ছে কার তত্ত্ব? এটা হচ্ছে ডারউইনের। ঠিক আছে, অপশন সিটা হচ্ছে ডারউইনের তত্ত্ব। নেক্সট কোশ্চেন দেখো, আর এটাও বলে দিই বায়োজেনেটিক ল। বায়োজেনেটিক ল কার? এটা হচ্ছে হেকেল। ঠিক আছে, বিজ্ঞানী হেকেল। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 4 নম্বর কোশ্চেন। নিচের কোন ঘটনাটি নাইট্রোজেন চক্রের দ্বিতীয় ধাপে ঘটে? অপশানস দেখে নাও, মৃত জীবদেহের প্রোটিন অংশ বিশিষ্ট হয়ে অ্যামোনিয়া গঠিত হয়। বিতে রয়েছে মাটির নাইট্রাইট ও নাইট্রেট লবণ বিশিষ্ট হয়ে পুনরায় নাইট্রোজেনে পরিণত হয় ও বায়ুমণ্ডলে ফিরে যায়। সিতে আছে মাটিতে থাকা অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট যোগে পরিণত হয়। এবং ডিতে আছে বায়ুর নাইট্রোজেন নাইট্রেট লবণ রূপে মাটিতে মেশে। তো আমরা জানি সেকেন্ড যে স্টেজ সেটা হচ্ছে কি না, অ্যামোনিফিকেশন। তো অ্যামোনিফিকেশনে কী হয় না, মৃত জীবদেহের প্রোটিন অংশ বিশিষ্ট হয়ে অ্যামোনিয়া গঠিত হয়। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে। 5 নম্বর কোয়েশ্চেন কি আছে, বন চারালের পার্শ্বীয় ফলকের সঞ্চালনের ক্ষেত্রে যে বক্তব্যটি সঠিক নয়, কোয়েশ্চেন ভালো করে পড়বে আগে, যে বক্তব্যটা সঠিক নয় চাইছে এখানে, সেটি হলো। অপশনস দেখে নাও কী কী আছে। এটা প্রকরণ চলন। আচার্য জগদীশ চন্দ্র বসু এই উদ্ভিদের ওপর পরীক্ষা করেন। সিতে আছে এটি সিসমোনাস্টিক চলনের উদাহরণ, আর ডিতে রয়েছে রসস্ফীতিজনিত চাপের জন্য দায়ী। তো দেখো, এই যে বন চারালের পার্শ্বীয় ফলকের যে সঞ্চালন, সেটা হচ্ছে প্রকরণ চলন, সিসমোনাস্টিক চলনের উদাহরণ নয়। তো এখানে কোনটা হবে রাইট আনসার? আনসার হয়ে যাবে অপশন সি, কারণ এখানে চেয়েছিল যে কোন বক্তব্যটা সঠিক নয়, সেজন্য অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখো, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? এই কোশ্চেনটা হচ্ছে খুবই কমন কোশ্চেন, তোমরা সবাই নিশ্চয়ই পারবে। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? রাইবোজোমকে। অপশন সি হবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 7 নম্বর, বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। তারপর রয়েছে মিশ্রগ্রন্থি হলো। মিশ্রগ্রন্থি বলতে আমরা কি বুঝি? বোধ অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা কাজ করবে, সেটাই হচ্ছে মিশ্রগ্রন্থি। তো এখানে মিশ্রগ্রন্থি হচ্ছে অগ্নাশয়। অপশন সি, কারণ অগ্নাশয় হরমোন উৎপন্ন করতে পারে, আবার অগ্নাশয়ের যে বহিঃক্ষরা অংশ সেখানে উৎসেচক উৎপন্ন হয়, যেটা আমাদের পরিপাকে সাহায্য করে। তো সেই জন্য এখানে মিশ্রগ্রন্থি হচ্ছে অগ্নাশয়। অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে।
নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, মাইক্রো প্রোপাগেশন সংক্রান্ত নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি বেছে নাও। এখানে মাইক্রো প্রোপাগেশন রিলেটেড যে সঠিক বক্তব্য সেইটা তোমাকে বেছে নিতে বলেছে। তো দেখো অপশানসগুলো কী কী রয়েছে, প্রথমে অপশনগুলো ভালো করে আমরা দেখে নিই কী আছে। মাইক্রো প্রোপাগেশনে অতিরিক্ত পরিপোষক ও হরমোনের মাত্রা যুক্ত করার প্রয়োজন হয় না। বিতে রয়েছে মাইক্রো প্রোপাগেশনে বিবাহিত কলা বা কোষ ব্যবহার করা হয়। সি, এটি একটি অযৌন জনন পদ্ধতি যার মাধ্যমে খুব দ্রুত পছন্দমাফিক উদ্ভিদ পাওয়া যায়। আর ডিতে রয়েছে এই পদ্ধতিতে উৎপন্ন অপত্য উদ্ভিদ রোগমুক্ত ও প্রতিকূল অবস্থা প্রতিরোধে সক্ষম। কারণ এটা হচ্ছে অযৌন জনন পদ্ধতি নয়, এটা হচ্ছে কোন রকমের জনন, এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। ওকে, মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ যেটা, সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জননের মধ্যে পড়ে। তো এটা অযৌন জনন তো হবে না। বাকিটা এখানে ঠিকই দেওয়া ছিল পছন্দমাফিক ভ্যারাইটি পাওয়া যায়, কিন্তু অযৌন জনন যেহেতু এখানে মেনশন করে দিয়েছে সেই জন্য এটা কারেক্ট নয়। এই জন্য আমাদের রাইট আনসার কী হয়ে যাবে, এখানে রাইট আনসার হচ্ছে মাইক্রো প্রোপাগেশনে বিবাহিত কলা বা কোষ ব্যবহার করা হয়। আর অঙ্গজননে সেটা থেকেই তো মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণে ব্যবহার করা হয়। তো এখানে অপশনে বি হবে কারেক্ট আনসার। দেখা যাক 10 নম্বর কোশ্চেন, কোন হরমোনকে সংকটকালীন বা জরুরিকালীন হরমোন বলে? এই কোশ্চেনটাও সবার জানার কথা। সংকটকালীন বা জরুরিকালীন হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি, কোনটি থ্যালাস প্রকৃতির মস? থ্যালাস প্রকৃতির মস হচ্ছে রিক্সিয়া, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। এটা থ্যালাস হবে, ঠিক আছে, ঠিক করে নেবে। থ্যালাস প্রকৃতির মস হচ্ছে অপশন ডি রিক্সিয়া। নেক্সট দেখো, ডিএনএ ও আরএনএ অণুতে উপস্থিত শর্করাটির প্রকৃতি। ডিএনএ ও আরএনএতে উপস্থিত শর্করার প্রকৃতি কী হবে? পেন্টোজ। এটা পেকটোজ লেখা আছে কিন্তু এটা আসলে কী হবে? পেন্টোজ। পেন্টোজ বলতে 5 কার্বনযুক্ত অর্থাৎ 5C, যার নাম হচ্ছে রাইবোজ আরএনএ ক্ষেত্রে এবং ডিঅক্সিরাইবোজ ডিএনএর ক্ষেত্রে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, কোন মৌলটি কোষ প্রাচীরের কোন মৌলটি কোষ প্রাচীরের মধ্যচ্ছদায় থাকে? কোষ প্রাচীরের মধ্যচ্ছদায় কোন মৌলটা থাকে? সেটা হচ্ছে ক্যালসিয়াম, অপশন ডি হবে কারেক্ট আনসার, ক্যালসিয়াম। তারপরে দেখো, ফ্লোয়েমের মৃত উপাদান কোনটি? ফ্লোয়েমের মৃত উপাদান কোনটা? ফ্লোয়েমের মৃত উপাদান হচ্ছে ফ্লোয়েম তন্তু, অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। ফ্লোয়েম তন্তু হচ্ছে ফ্লোয়েমের মৃত উপাদান। নেক্সট কোশ্চেন দেখো, মিওসিস কোষ বিভাজন সংক্রান্ত নিচের বক্তব্য সঠিক নয়। এখানে আবার বলেছে সঠিক নয়, এগুলো খুব কনফিউজিং হয়ে যায়, কোনটা সঠিক বলে কোনটা সঠিক নয় বলে, ভালো করে দেখে নেবে। এখানে বলতে সঠিক নয় সেটা শনাক্ত করো। তো কোনটা সঠিক নয় দেখা যাক। মিওসিসে 2বার মাতৃকোষ বিভাজিত হয় এবং 4টি হ্যাপ্লয়েড জনকোষ তৈরি হয়, ঠিকই আছে। মিওসিসে সমস্ত ক্রোমোজোমের ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়, এটাও কারেক্ট। মিওসিসে প্রজাতিগত ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন করে, এটা কারেক্ট নয়। কারণ মিওসিসের ফলে কী হয়, আমাদের প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যা সেটা বংশ পরম্পরায় ধ্রুবক থাকে। তো এখানে বলেছে কি না পরিবর্তন হয়, তো পরিবর্তন তো হয় না, সেজন্য অপশন সি হবে কারেক্ট আনসার, কারণ এখানে চেয়েছিল কোন বক্তব্যটা সঠিক নয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি ক্যারিওকাইনেসিসের বৈশিষ্ট্য নয়? অপশানস রয়েছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ, এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে চালিত হয়। বিতে রয়েছে গ্যামেট উৎপাদন করে। সি রয়েছে এই পদ্ধতিতে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। আর ডিতে রয়েছে এই পদ্ধতিতে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায়। দেখো, ক্যারিওকাইনেসিসের মাধ্যমে কখনোই গ্যামেট উৎপাদন হয় না, তাই তো? ক্যারিওকাইনেসিসের মাধ্যমে তো গ্যামেট উৎপাদন হবে না। গ্যামেট উৎপাদনের জন্য টোটাল একটা কোষ বিভাজন প্রক্রিয়া লাগবে, তবে গিয়ে সেখান থেকে কী উৎপন্ন হবে না গ্যামেট উৎপন্ন হবে। তো এখানে রাইট আনসার নয় কোনটা, গ্যামেট উৎপাদন করে, এটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, কারণ চেয়েছিল কি কোনটা সঠিক নয়। তো অপশন বি হলো কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন হলো? অপশানস কী রয়েছে? গ্লোবিউলিন, অ্যালবুমিন, হিমোগ্লোবিন, ফাইব্রিনোজেন। রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন হচ্ছে ফাইব্রিনোজেন, অপশন ডি হবে কারেক্ট আনসার। রক্ততঞ্চনের যে ফ্যাক্টরগুলো রয়েছে সেই ফ্যাক্টরগুলো তোমরা প্রত্যেকটা 1 নম্বর ফ্যাক্টর কোনটা, 2 নম্বর ফ্যাক্টর কোনটা এভাবে পড়ে রাখবে। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, রক্ততঞ্চনের ক্ষেত্রে বলে কোন আয়ন প্রয়োজন। রক্ততঞ্চনের ক্ষেত্রে কোন আয়ন, তাহলে মনে রাখবে Ca2+ আয়ন, এবং কোন ভিটামিন, তাহলে হচ্ছে ভিটামিন কে। এই দুটো জিনিস তোমরা একটু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি অ্যান্টিবডি সৃষ্টি করে? অপশানস দেখে নাও, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট নাকি মনোসাইট। তো অ্যান্টিবডি সৃষ্টি করে কোনটা? লিম্ফোসাইট। আর লিম্ফোসাইটের মধ্যে কোন লিম্ফোসাইট? বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট যখন অ্যাক্টিভ হয়ে প্লাজমা কোষ তৈরি করে, সেই প্লাজমা কোষ থেকেই কিন্তু তৈরি হয় অ্যান্টিবডি। পরবর্তী কোশ্চেন, নাইট্রোজেন চক্রের অন্তিম ধাপে কোন ঘটনাটি ঘটে? অন্তিম ধাপ মানে কি? লাস্ট, অর্থাৎ ডিনাইট্রিফিকেশন হবে। ডিনাইট্রিফিকেশনের জন্য কোন অপশনটা ঠিক দেখে নাও। ডিনাইট্রিফিকেশন মানে হচ্ছে বায়ুমণ্ডলের মাটি থেকে যে নাইট্রোজেন সেটা মুক্ত হবে এবং বায়ুমণ্ডলে ফিরে যাবে, অর্থাৎ রাইট অপশন এখানে হবে অপশান সি। মাটি থাকা নাইট্রেট বিয়োজিত হয় এবং নাইট্রোজেনে পরিণত হয়, বায়ুমণ্ডলে ফিরে যায়, অপশান সি হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, মানুষের গমনের সময় কোন অংশ ভারসাম্য রক্ষা করে? অবশ্যই আমরা সবাই জানি মানুষের যখন আমরা গমন করি, গমনের সময় ভারসাম্য রক্ষা করে কি? লঘু মস্তিষ্ক, অপশান এ হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, কোনটি রেচন অঙ্গ? দেখো, রেচন অঙ্গ হচ্ছে আমাদের মলাশয়। এটা অপশানগুলো এখানে কেমন একটু খটোমটো রয়েছে। মলাশয় আছে, যকৃৎ, চর্ম, ফুসফুস। তো রেচন অঙ্গ কোনটা হবে? রেচন অঙ্গ হচ্ছে আমাদের প্রধান যে রেচন অঙ্গ সেটা হচ্ছে বৃক্ক।
ঠিক আছে। প্রধান রেচনাঙ্গ হয়েছে বৃক্ক। এখানে তোমাদের মল হতে পারে মলাশয় রেচনাঙ্গ, কিন্তু মলাশয় কিন্তু রেচনাঙ্গ হিসেবে পড়ে না। ওকে, মলাশয় তো মল আমাদের সঞ্চিত রাখে, রেচন পদার্থ উৎপন্ন কিন্তু করে না। তো এখানে মেন যে রেচনাঙ্গ, প্রধান রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক। তাছাড়া যেগুলো রয়েছে যকৃৎ, চর্ম আর ফুসফুস, সেটা হচ্ছে আনুষঙ্গিক রেচনাঙ্গ। তো অপশান সেখানে একটু অন্যরকম, মানে একটু ভুলই রয়েছে বলতে পারো। তো সেক্ষেত্রে তোমরা এখানে এখানে যে রাইট যে ডাটাগুলো সেগুলো তোমরা নিজের খাতায় লিখে নিতে পারো, যে প্রধান রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক, আর আনুষঙ্গিক রেচনাঙ্গ বা সহায়ক রেচনাঙ্গ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে যকৃৎ, চর্ম, ফুসফুস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। অ্যান্টিবডি হলো, অ্যান্টিবডি কী হবে? অ্যান্টিবডি ইন কেমিক্যাল নেচার ইজ প্রোটিন, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কি আছে, যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্য প্রকাশিত না হয়ে তাদের মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন তাকে কী বলে? তখন তাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। আর যখন দুটো বৈশিষ্ট্য একসঙ্গে প্রকাশ পেতে পারে সেটা হচ্ছে সহপ্রকটতা। ঠিক আছে, তো এখানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে, নিচের কোনটি অভয়ারণ্যের বৈশিষ্ট্য নয়? অভয়ারণ্যের বৈশিষ্ট্য নয় কোনটা? অভয়ারণ্যের বৈশিষ্ট্য নয় হচ্ছে অপশন সি। অপশন সি, কারণ এটা কেন্দ্রীয় সরকারের আইনে গঠিত নয়, অভয়ারণ্য হচ্ছে রাজ্য সরকারের আইনে গঠিত। ঠিক আছে, তারপরে দেখো ভুল তথ্যটি নির্বাচন করো। ভুল তথ্য নির্বাচন করতে বলা হয়েছে। হুইচ ওয়ান ইজ দ্য রং স্টেটমেন্ট? দেখো, লজ্জাবতী পাতার অবনমন ঘটাতে অস্বস্ফীতি তারতম্য ঘটে, ঠিক আছে। জীবের উদ্দীপনা গ্রহণ করাকে রিয়াকশন টাইম বলে, এটা তো নয়। তো এটা অপশন বি হবে ভুল তথ্য, মানে এটাই হবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, বাকি যেগুলো রয়েছে এখানে সবই ঠিক আছে। দেখো, বক্রচরণ স্বতঃস্ফূর্ত বা বহিস্থ উদ্দীপকের প্রভাবে ঘটে, ঠিকই আছে। পদ্মফুল আর টিউলিপের ন্যাস্টিক চরণের প্রকৃতি একরকম হয় না, কারণ একজনের থার্মোন্যাস্টিক আর একজনের হচ্ছে ফোটোন্যাস্টিক। তো এখানে রাইট অপশন কোনটা হচ্ছে? অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, কারণ কোনটা ঠিক নয় সেটা আমাদের ডিটেক্ট করতে বলেছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে 25টা কোশ্চেন হয়ে গেল লাইফ সায়েন্সের, এবার স্টার্ট করছি ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, দেখো কি রয়েছে, কোনটি প্রাকৃতিক কলোয়েড? অপশন দেখেই বোঝার চেষ্টা করবে। দেখো কি আছে, কোনটা প্রাকৃতিক কলোয়েড? তো এগুলোর মধ্যে প্রাকৃতিক কোনটা? প্রাকৃতিক এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে রক্ত। তো আনসার কী হয়ে যাবে? অপশন ডি, রক্ত। নেক্সট কোশ্চেন দেখো, সর্বাধিক অধাতব ধর্মবিশিষ্ট মৌল। সর্বাধিক অধাতব ধর্মবিশিষ্ট মৌল, অপশন কী রয়েছে? ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন আর আয়োডিন। রাইট আনসার কী হয়ে যাবে? ফ্লুরিন, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর একটা জিনিস মনে রাখবে, সর্বাধিক যে তড়িৎ ঋণাত্মক মৌল সেটাও হচ্ছে ফ্লুরিন। ঠিক আছে, তারপরে দেখো, কোনটি জলীয় দ্রবণ ক্ষারকীয়? জলীয় দ্রবণ ক্ষারকীয় কার হবে? সেটা হচ্ছে কাপড় কাচের সোডা, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, কাপড় কাচের সোডা। তারপরে দেখো, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি নয় কোনটা? এর তোমরা নিশ্চয়ই সবাই পারবে। অপশানস রয়েছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস আর গোবর গ্যাস। এর মধ্যে জীবাশ্ম জ্বালানি নয় কোনটা? অবশ্যই গোবর গ্যাস। ঠিক আছে, অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। তারপর আছে 30 নম্বরে, অক্সিজেনের নামকরণ করেন। অপশন দেখে নাও ল্যাভোসিয়ে, প্রিস্টলি, আরেনিয়াস এবং ফ্যারাডে। অক্সিজেনের নামকরণ করেন বিজ্ঞানী ল্যাভোসিয়ে, অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখবো, ব্ল্যাক ফুট ডিজিজ কোন মৌলের দূষণের ফলে হয়? দেখো, বিভিন্ন মৌলের দূষণের ফলে যে রোগগুলো হয় তোমরা একটা লিস্ট করে ওটা পড়ে নেবে, কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আগেও এসছে। ঠিক আছে, তো সেই হিসেবে তোমরা একটা লিস্ট করে এটা পড়ে রাখবে। ব্ল্যাক ফুড ডিজিজ হয় কিসের জন্য? তোমরা সবাই জানো নিশ্চয়ই, আর্সেনিকের জন্য। এএস হচ্ছে আর্সেনিকের সংকেত, তো সেক্ষেত্রে রাইট আনসার যাবে অপশন সি, এএস। তারপরে 32 নম্বর কোশ্চেনে কী রয়েছে, কোন মৌলটি কখনোই জারিত হয় না? অপশন দেখো, সোডিয়াম, আয়োডিন, ফসফরাস রয়েছে, আর রয়েছে ফ্লুরিন। তো এখানে কখনোই জারিত হবে না কোনটা? সেটা হচ্ছে ফ্লুরিন। কারণ কি? ফ্লুরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি। ফ্লুরিনের সবসময় টেন্ডেন্সি থাকে কি? ইলেকট্রন নেয়ার, তো সে কখনো ইলেকট্রন বর্জন করবে না। ঠিক আছে, তো এখানে কি হবে? F2। তারপরে দেখো, কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম। কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগ বা ল্যাবরেটরিতে তৈরি প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়া হবে কারেক্ট আনসার। অপশনস আমরা দেখে নিই, এটা বলে দিলাম আমি তোমাদের। তো এখানে অপশন ডি হবে কারেক্ট আনসার, ইউরিয়া। নেক্সট কোশ্চেন, একটি ঠান্ডা পানীয়র বোতল কোনো স্প্রিং তুলাযন্ত্রের ওপর রেখে বোতলের ছিপি খোলা হলো, তাহলে তুলাযন্ত্রের পার্ট। যদি ঠান্ডা পানীয় বোতলকে কোনো স্প্রিং তুলাযন্ত্রের ওপর রেখে বোতলের ছিপি খোলা হয়, তাহলে তুলাযন্ত্রের পার্ট প্রথমে বৃদ্ধি পায় কিন্তু পরে আবার হ্রাস পায়। ঠিক আছে, প্রথমে বৃদ্ধি পাবে ও পরে হ্রাস পাবে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, সাধারণ মাপের ঘরে শব্দের প্রতিধ্বনি শোনা যায় না, কারণ কি? কারণ দুই দেয়ালের মধ্যবর্তী দূরত্ব 17 মিটার হয় না। তো এখানে অপশন সি হবে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? দেখো, জলের ঘনত্ব সর্বাধিক হয় সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাই, কিন্তু এখানে 4 ডিগ্রি সেলসিয়াস নেই, 4 ডিগ্রি ফারেনহাইট রয়েছে। এখানে কিন্তু তোমাদের যে কনফিউজ করার জন্য এরকম রয়েছে, 4 ডিগ্রি সেলসিয়াস জায়গায় 4 ডিগ্রি ফারেনহাইট রয়েছে। তো তোমাদের কি কাজ? 4 ডিগ্রি সেলসিয়াসকে তোমরা 4 ডিগ্রি ফারেনহাইটে কনভার্ট করে নাও। সূত্র কি? সূত্র হচ্ছে C/5 সমান F-32/9, C/5 সমান F-32/9। তো এখানে সি এর জায়গায় তোমরা বসিয়ে নেবে 4। এবার এটাকে সলভ করলে তোমরা এফ এর মান পেয়ে যাবে 39.2 ডিগ্রি ফারেনহাইট।
ফাইনাইট। তো এখানে অপশনে বি হয়ে যাবে কারেক্ট আনসার 39.2 ডিগ্রি ফাইনাইট। পরবর্তী কোশ্চেন দেখো, শীতকালে পশমের জামা ব্যবহৃত হয় কারণ পশমের জামা আমরা শীতকালে কেন ব্যবহার করব? কারণ পশম হচ্ছে তড়িতের কুপরিবাহী। তো আমাদের শরীরে যে টেম্পারেচার বা তাপ, ঠিক আছে, শরীরের যে তাপ সেটা আমাদের দেহের বাইরেতে বাধা দেয়, বা পরিবেশের সাথে আমাদের শরীরের যে তাপ সেটার আদান প্রদানে বাধা দেয় কুপরিবাহী হওয়ার জন্য। তাহলে অপশন ডি হবে কারেক্ট আনসার, এটা হচ্ছে তাপের কুপরিবাহী। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, গাড়ি ও অন্যান্য যানে ভিউ ফাইন্ডার হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? দেখো এখানে রয়েছে কি ভিউ ফাইন্ডার বা রেয়ার ভিউ মিরর যেটা, ঠিক আছে। তো ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? অবশ্যই উত্তল দর্পণ। ভিউ ফাইন্ডারে আমরা সব জিনিসের প্রতিবিম্ব কেমন দেখি? ছোট দেখি, তাই তো। আর অনেকটা এরিয়া জুড়ে কিন্তু যে প্রতিবিম্ব সেটা আমরা ভিউ ফাইন্ডারে দেখতে পাই। তো সেক্ষেত্রে ব্যবহৃত হয় এখানে উত্তল দর্পণ। নেক্সট কোশ্চেন দেখো, কি রয়েছে? 1 কিলোওয়াট ঘন্টা সমান, 1 কিলোওয়াট ঘন্টাকে জুলে রূপান্তর করতে বলেছে। কিলোওয়াট ঘন্টার সঙ্গে জুলের কি সম্পর্ক তোমাকে জানতে হবে। তো কিলোওয়াট ঘন্টা সমান হচ্ছে 36 × 10⁵ জুল। কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা হচ্ছে কিন্তু তড়িৎ শক্তির একক, ঠিক আছে। কিলোওয়াট ঘন্টা কিন্তু তড়িৎ শক্তির একক। অনেকে ওয়াটটা দেখে অনেকে করে দেয় ক্ষমতার একক, কিন্তু এখানে দেখো ওয়াট ঘন্টা রয়েছে, মানে ওয়াটের সাথে একটা সময়ের একক যুক্ত রয়েছে। তো যখনই কিলোওয়াট ঘন্টা থাকবে সেটা হবে কিসের একক? তড়িৎ শক্তির একক, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, কঠিন ও কোমল এক্স রশ্মির পার্থক্য নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে? অপশানস কী আছে? গতিবেগ, তীব্রতা, কম্পাঙ্ক এবং কঠিনয়। তো কঠিন ও কোমল এক্স রশ্মির যে পার্থক্য সেটা কিসের উপর নির্ভর করে? কম্পাঙ্কের উপর। অপশান সি হবে কারেক্ট আনসার। তো এই ছিল তোমার জন্য 40টা লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে একটা কোয়েশ্চেনের সেট। আই হোপ কোয়েশ্চেনগুলো তোমার জন্য অনেকটা হেল্পফুল হয়েছে, অনেক জিনিস তোমরা জানতে পেরেছো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে নতুন কিছু কোয়েশ্চেনের সাথে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, প্রিপারেশান নিতে থাকো।